বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর মডেল কোশ্চেন পেপার 17 অঙ্কগুলির সমাধান করব। তো একে থেকে যে অঙ্কটি দিয়েছে দেখো, 1.25 টাকা 5 টাকার কত, এটি আমাদেরকে নির্ণয় করতে বলা আছে। তো অঙ্কটিকে আমরা সমাধান করব। তো দেখো বলা আছে কি 5 টাকার 1.25 টাকা। তো এটা 1 টাকার কত হবে? 1 টাকার হবে 1.25 বাই 5 টাকা। আর 100 টাকা কত হবে? 100 টাকার হবে 1.25 বাই 5 ইন্টু 100। এবার দেখো এই দশমিকটা তুললে আমাদের কী হবে? নিচে একের পর দুটো শূন্য হবে, অর্থাৎ 100 হলো, উপরে 100 নিচে 100 কেটে গেল। 5 দিয়ে যদি আমরা 125কে কাটি, 5 25-এ হয় 125, অতএব হবে কি 25 টাকা। আমরা অ্যান্সার হিসেবে কি লিখব? অতএব 5 টাকার 1.25 টাকা শতকরা 25 টাকা, এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো। তো 2 নম্বরে যে কোশ্চেনটি দেখো বলা হয়েছে 35.4 ভাগ 0.03 গুণ 0.06 এর সরল ফলে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা হবে, অর্থাৎ দশমিক বিন্দুর পর কতগুলি অঙ্ক থাকবে সেটিকে আমাদের প্রশ্ন করা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা সমাধান করব। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। অতএব আমরা বলতে পারি 35.4 ভাগ 0.03 গুণ 0.06। তো এটিকে আমরা সমাধান করলে কি পাবো? 35.4, এটা ভাগটাকে আমরা গুণে পরিণত করব। তো দেখো এখানে আমরা ভাগটাকে ফার্স্ট টাইম এখানে করো, এরকম দশমিকটা যদি আমরা তুলে দিই এখানে 10 হবে, এই দশমিকটা তুলে দিলাম। ভাগটাকে যদি আমরা, তো দেখো আমরা প্রথমে কী করবো, দশমিকগুলো তুলে নেব। তো দশমিক এখানে ভাগ দিলাম, এর এক ঘর পর দশমিক ছিল তাই একে একটা শূন্য দিলাম। এখানে দেখো উপরে 3 দিলাম, লবে আমরা 3 দিয়েছি, এখানে দশমিকের পর 2 ঘর আছে তাই একের গায়ে আমরা দুটো শূন্য দিলাম। আর এখানে গুণ ছিল, এখানে দেখো 6 সংখ্যাটি লবে যে 6টি ছিল দিলাম। এখানে দেখো দশমিকের পর 2 ঘর আছে তাই একের পর আমরা দুটো শূন্য দিলাম। অঙ্কটিকে যদি আরেকটু সমাধান করি কী পাবো? দেখো এখানে আছে 354 আর 10 আছে, এই ভাগটাকে গুণে পরিণত করলে এই নিচের যে হরে যে 100টি আছে সেটি উপরে যাবে আর উপরের 3টি নিচে আসবে। আর এই গুণটি যেমন ছিল আমরা বসিয়ে দিলাম। এখানে দেখো উপর নিচের 100 উপরে 100 আমরা কেটে দিলাম। 3 একে 3, 3 2-এ 6 হলো। এবার দেখো এইখানে কি করব আমরা, এই 354কে যদি 2 দিয়ে গুণ করি পাবো 4 2-এ কত পাবো? 8 পাবো আমরা। 5 দোকানে কত পাবো? 10-এর 0 হাতে 1, 3 দোকানে 6 আর 1-এ 7। আর এই নিচে 10 ছিল আমরা 10 দিয়ে দিলাম। এটিকে যদি আরেকটু সমাধান করি কী দেখো, নিচে 10 আছে, আমরা এক ঘর দশমিক সরবে অর্থাৎ 70.8 হবে। অতএব আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি? অতএব অ্যান্সার হিসেবে আমরা লিখব দশমিক বিন্দুর পর একটি সংখ্যা হবে, এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, পরে যে সংখ্যাটি দিচ্ছে দেখো এখানে বলছে 3ab ভাগ, এখানে একটি সংখ্যা হবে, অর্থাৎ এই সংখ্যাটিকে কত দ্বারা ভাগ করলে আমরা ভাগফল a পাবো। তো দেখো এই ড্যাশপূরণের জায়গায় এর জায়গায় কোন বীজগণিতিক রাশি বসবে, অর্থাৎ এই স্থানটিতে কোন বীজগণিতিক রাশি বসবে সেটি আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতায় সমাধান করে দিচ্ছি। তো দেখো এই সমস্ত এই রকম ধরনের অঙ্ক দিলে তোমরা কি করবে, দেখো এই সংখ্যাটিকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল আমরা এটা পাবো, আমাদেরকে এটা বলা হয়েছে। তো তোমরা এই সমস্ত অঙ্ক তোমরা কী করবে, এখানে কোনো সংখ্যা বসিয়ে বসিয়ে ভাগ করে দেখবে, এরকম করলে এরকম না, তোমরা কি করবে, এখানে যে অ্যান্সারটি দেওয়া রয়েছে এই সংখ্যাটি দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করে দেবে। অর্থাৎ এই রাপে কী করবে, তোমরা রাপে গিয়ে 3ab ভাগ যদি a করে দাও, এই নিচে a উপরে কেটে যাবে, কেটে গিয়ে কত পাবো আমরা? 3b পাবো। অর্থাৎ এইখানে আমরা বসিয়ে দিই কি 3, আমরা এখানে 3b বসিয়ে দেবো, অর্থাৎ 3b দ্বারা ভাগ করলে আমরা অ্যান্সার কত পাবো? a পাবো। পরে কোশ্চেনটি দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো বলা হয়েছে একটি সরল রেখার কোনো বিন্দুতে একটি লম্ব আঁকলে যে দুটি সমকোণ উৎপন্ন হয় সেই কোণ দুটির সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান হবে কত, অর্থাৎ মধ্যবর্তী কোণের মান কত হবে সেটি আমাদেরকে
জানতে চাওয়া হয়েছে। তো দেখো আমরা খাতায় অঙ্কটি করে দিচ্ছি। তো দেখো এই সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান হবে 90 ডিগ্রি। কী বলা আছে দেখো একটু বুঝে নাও। ধরো এই একটি সরলরেখা, তার একটি কোণে একটি বিন্দু থেকে লম্ব অঙ্কন করা হয়েছে। এদের একটি এরকম একটি লম্ব অঙ্কন করা হলো। লম্ব অঙ্কন করে এই যে কোণটি বেরোবে এটি হচ্ছে 90 ডিগ্রি পাবো, আর এটি থেকে যে একটি কোণ হবে এটিও আমরা 90 ডিগ্রি পাবো। ধরো এটা এ, এটা বি, আমরা নাম দিলাম এটা ও বিন্দু, আর এখানে নাম দিলাম সি। এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে দেখো এদিক থেকে একটি আমরা 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ পেলাম, এদিকে একটি 90 ডিগ্রি সমকোণ পেলাম। এবার এই দুটি কোণকে যদি আমরা সমদ্বিখণ্ডক করি, সমদ্বিখণ্ডক মানে দুটি কোণটিকে সমান দুটি ভাগে ভাগ করা, এটি ভাগ করলাম, আর এই অংশটিকে সমদ্বিখণ্ডক করে আমরা এদিকে একটি ভাগ করলাম। তাহলে দেখো এই যে সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণ অর্থাৎ এইখান থেকে এই অংশটি থেকে এই অংশটি পর্যন্ত কত ডিগ্রি হবে, দেখো এখান থেকে আমরা 90 ডিগ্রিকে ভাগ করার পর কত হয়েছে, এখানে 45 ডিগ্রি পেয়েছি, আর এটিকে ভাগ করার পর 45 ডিগ্রি পেয়েছি, আর এই 45 এই টোটালটা মিলিয়ে কত ডিগ্রি কোণ হলো, টোটালটা মিলিয়ে হলো 90 ডিগ্রি কোণ। এটি আমাদেরকে জানতে চাওয়া আছে। এইটা তোমাদের আঁকার প্রয়োজনে আমি তোমাদের বোঝার সুবিধার্থে করে দিয়েছি। তাহলে সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান হবে কত, 90 ডিগ্রি। পরের কোশ্চেনটি দেখো, তো 2-1 থেকে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলেছে তোমাদের বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা ভাড়া লাগতো, এখন তোমাকে ওই দূরত্ব অর্থাৎ ওই বাড়ি থেকে স্কুলে যাওয়ার দূরত্বে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। অর্থাৎ বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করে লেখো, অর্থাৎ যে ভাড়াটি বেড়েছে সেটা শতকরায় কত বেড়েছে সেটি জানতে চাওয়া হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতায় সমাধান করে দিচ্ছি। অতএব আমরা বলতে পারি কি, অতএব বলতে পারি ভাড়া বেড়েছে কত, দেখো এখন দিতে হয় 6 টাকা ভাড়া, আগে দিতে হতো কত 4 টাকা, তাহলে বেড়েছে কত, বেড়েছে 2 টাকা। অতএব আমরা বলতে পারি কি, অতএব 4 টাকায় ভাড়া বৃদ্ধি পায় 2 টাকা, 4 টাকায় ভাড়া বৃদ্ধি পায় 2 টাকা, 1 টাকায় ভাড়া বৃদ্ধি পায় কত, 1 টাকায় ভাড়া বৃদ্ধি পায় 2-4 টাকা, 100 টাকায় ভাড়া বৃদ্ধি পায় কত, শতকরা ভাড়া বৃদ্ধি পায় 100 টাকায় বেশি হবে। দেখো 1 টাকায় যদি এই টাকাটা বৃদ্ধি পায়, 100 টাকায় ভাড়াটা বেশি বৃদ্ধি পাবে, অর্থাৎ 2-4 ইন্টু 100, 4 দিয়ে কাটলে এখানে কত হয় 25, 25 দুগুণে কত পাবো আমরা 50 টাকা। অতএব অ্যান্সার হিসেবে কি অ্যান্সার হিসেবে লিখব, অতএব শতকরা ভাড়া বৃদ্ধি পায় 2 টাকা, শতকরা ভাড়া বৃদ্ধি পায় 2 টাকা, এটি আমাদের অ্যান্সার। পরে কোশ্চেনটি দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, পরে কোশ্চেনটি বলা হয়েছে কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছে, তাদের 3টি বড় হল ঘরে 11:3:2:1 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। অর্থাৎ এই অনুপাতগুলিতে তাদের বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন করে বসেছে হিসাব করে লেখো, অর্থাৎ তাদের প্রতি হল ঘরে কতজন করে বসেছে সেটি আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো ট্রেনিং নিতে যারা এসেছে তারা যে অনুপাতে 3টি হল ঘরে বসেছে তাদের সেই অনুপাত কত, 11:3:2:1, অর্থাৎ এই অনুপাত এসছে। এটিকে যদি আমরা একটু সমাধান করি, 11:3:, দেখো 3 দুগুণে 6 আগে কত হবে, 7-2 হবে। এটিকে আরেকটু যদি সমাধান করে নিই, দেখো এই যে নিচে হরটি আছে, এটি হরটি তোলার জন্য কি করব, 11 দুগুণে কত করব 22 হবে, 3 দুগুণে 6 হবে, আর এখানে হবে 7, এটি হবে তাদের অনুপাত। মোট ট্রেনিং নিতে এসেছে কতজন, মোট ট্রেনিং নিতে এসেছে দেখো 22:6:7, অর্থাৎ এটি হচ্ছে 22-28 সাথে কত হবে 35। এবার দেখো এটা তোমরা মোট অনুপাত করে দেবে, এটা মোট অনুপাত বলে তোমরা এটা করবে, অর্থাৎ মোট অনুপাত বলে তোমরা এই অংশটা করে দেবে। 22 + 6 + 7, অর্থাৎ এটা মোট অনুপাত কত হবে যে 35 আমাদের। অর্থাৎ প্রথম হল ঘরের হল ঘরে যারা বসেছে তাদের আনুপাতিক ভাগ হার কত, 35-এর মধ্যে প্রথম হল ঘরে কত আছে 22, আমরা 22 দেব,
তো দেখো দ্বিতীয় হল ঘরে দ্বিতীয় হল ঘরে যারা বসেছে তাদের আনুপাতিক ভাগহার কত? 35-এর মধ্যে কত? দ্বিতীয়দের কত? 6 হবে। এই 6 35-এর 6। এবার দেখো তৃতীয় হল ঘরে যারা বসেছে তাদের আনুপাতিক ভাগহার কত হবে? দেখো মোট 35, তার মধ্যে কত? 7 তৃতীয় হল ঘরে। এবার আমরা বলতে পারি কি, অতএব 1050 জনের মধ্যে প্রথম হল ঘরে বসেছে কত? দেখো 1050 ইন্টু কত? এখানে দেখো প্রথম হল ঘরে কত বসছিল? 22-এর 35, 35 দিয়ে যদি কাটি আমরা, দেখো 35 একে 35, 3 35-এ 105, আর এই শূন্যটা কাটিনি, এই শূন্যটা এখানে দিয়ে দিলাম। যে দেখো এখানে যদি আমরা গুণ করি, 3 দিয়ে 22কে গুণ করলে কত হয়? 66 হবে। আর এই শূন্যটা এখানে বসিয়ে দাও। 660 জন বসেছে প্রথম হল ঘরে। এবার দ্বিতীয় হচ্ছে 1050 জনের মধ্যে দ্বিতীয় হল ঘরে বসেছে কত? দ্বিতীয় হল ঘরে বসেছে কত? দেখো 1050 ইন্টু দ্বিতীয় হল ঘরে কত ছিল অনুপাতিক ভাগাহার? এই দেখো দ্বিতীয় হল ঘরে এইটি ছিল, দ্বিতীয় হল ঘরে এইটা ছিল 6-35, এটা ছিল দ্বিতীয় হল ঘরে বসার অনুপাতিক ভাগাহার 6-35। অর্থাৎ দেখো 6-35 আমরা দিলাম, 35 দিয়ে কাটলে এটাও কত হবে? 30 হবে। 30কে আমরা 60 দিয়ে গুণ করলে কত হবে? 3×6 = 18, 180 জন। তো দেখো 180 জন হবে দ্বিতীয় হল ঘরে। আর 1050 জনের মধ্যে তৃতীয় হল ঘরে বসেছে কতজন? তৃতীয় হল ঘরে বসেছে 1050 ইন্টু তৃতীয় হল ঘরের অনুপাতিক ভাগাহার কত ছিল? তৃতীয় হল ঘরের অনুপাতিক ভাগাহার ছিল 7-35, এটা ছিল, অর্থাৎ 7-35, অর্থাৎ 35 দিয়ে এটা কাটলে কত হবে? আমাদের 30 পাবো। 3-7 কত হবে? 21, আর এই শূন্যটা এখানে দিয়ে দাও, 210 জন। অতএব বলতে পারি, অ্যান্সার হিসেবে লিখতে পারি, প্রথম হল ঘরে 660 জন, দ্বিতীয় হল ঘরে 180 জন, আর তৃতীয় হল ঘরে 210 জন বসেছে। এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, বলেছে 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা লেখো যা 3000 অপেক্ষা ছোট। তো 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা জানতে চাওয়া হয়েছে, এবং যেটি 3000-এর থেকে ছোট হবে এরকম পূর্ণবর্গ সংখ্যা। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয়ের জন্য সবার প্রথমে কী করতে হবে? আমরা 3000-এর বর্গমূল করার চেষ্টা করব। দেখো 3000-এর যদি আমরা বর্গমূল করি কী পাবো? দেখো আমরা জোড়া সংখ্যা নিতে হয় ডান দিক থেকে জোড়া, এই জোড়াটা বাদ দিলাম, এখানে কত রইল? 30। দেখো 5-5-এ কত হয়? 5-5-এ হয় 25, বিয়োগ করে আমরা 5 পাবো। বর্গমূল করার সময় জোড়া সংখ্যা নামে, অর্থাৎ 0 নামলো। এবার দেখো এখানে 5কে ডবল করে এখানে বসালাম, 10 দিলাম, এর সাথে কত গুণ করলে আমরা 500-র কাছাকাছি একটি সংখ্যা পাবো? দেখো 4 দিয়ে গুণ করলে কত? দেখো এখানে যদি আমরা 10-এর পাশে 4 বসাই, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, 4-4-16, 6,
হাতে 1, 4 শূন্য শূন্য 1 বসে গেল, 4 1 4, 416 পেলাম। যদি 10-এর পাশে আমরা 5 বসাই তাহলে 5 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে গুণ করলে কত, 5 5 25-এর 5, হাতে 2, 5 0 0 2 বসে 5 1 5, অর্থাৎ 525 পাবো। তো দেখো আমরা এখানে কী দেবো, এখানে 525 হলে বেশি হয়ে যাবে, তাই আমরা 4 দিয়ে গুণ করলাম। 4 এখানে দিলাম, দেখো 4 দিয়ে গুণ করলে কত পেলাম, 416, 416 বিয়োগ করে 6, 4 দিতে 10, হাতে 1 2 2 8 দিতে 10, আমরা 84 আমাদের এক্সট্রা হয়ে যাচ্ছে। তো আমাদের যেহেতু 3000-এর নিকট থেকে ছোট বলা আছে, অতএব আমরা করতে পারি কি, অতএব 54 এর পূর্ণবর্গ সঙ্গে 54 এর বর্গ হলো 54 এর বর্গ হলো কত, 54 এর বর্গ হলো, দেখো 54 যদি আমরা বর্গ করি অর্থাৎ কত, 54 স্কোয়ার অর্থাৎ 54 স্কোয়ার পাবো। এর স্কোয়ার করলে আমরা কত পাবো, দেখো এর স্কোয়ার করলে আমরা পাবো, অর্থাৎ যেটা আমাদের এক্সট্রা হয়েছে এটাই করতে পারো, বা আমরা 54কে যদি 54 দিয়ে গুণ করে এটাই করে দিলেও হবে। তোমরা যদি এই 3000 থেকে মাইনাস করে দাও এই 84, তাহলে আমরা 54 বর্গটা পেয়ে যাব। অর্থাৎ দেখো এতে মাইনাস করলে কত পাবো, দেখো এখানে পাবো 3000 মাইনাস 84, 4 6 দিতে 10, হাতে 1 9 1 দিতে 10, হাতে 1 9 দিতে 10, অর্থাৎ কত, 2916 পাবো, অর্থাৎ 2916। অর্থাৎ দেখো এটা হচ্ছে 3000-এর নিকটতম এবং 3000 থেকে ছোট একটি পূর্ণবর্গ সংখ্যা। অতএব আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি, অ্যান্সার হিসেবে লিখতে পারি যে 54-এর, এইটা কেটে দেবেন। অতএব আমরা অ্যান্সার হিসেবে লিখতে পারি যে 3000-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা হলো 2916, এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, দেখো এইটা তোমরা 3000 থেকে আমরা এক্সট্রা হয়েছে এটা মাইনাস করে দিয়েছি, ঠিক আছে। তোমাদের যদি মনে হয় যে না আমরা এইভাবে করব না, তাহলে কি করবে, তোমরা এই 54-এর বর্গ করবে, অর্থাৎ এখানে 54কে 54 দিয়ে গুণ করে যে গুণফলটি হবে সেটি দেখবে এখানে 2916 হবে। এরকম করে 54 স্কোয়ার অর্থাৎ 54-এর বর্গটি তোমরা এখানে করে বসাতে, গুণ করে নিয়ে বসাতে পারো। আমার মনে হচ্ছে যে এইটাতে গুণ করার থেকে এটা তাড়াতাড়ি সুবিধা হবে, অঙ্ক তোমরা যখন পরীক্ষার খাতায় করবে তখন তাড়াতাড়ি সুবিধা করতে আমি এটা করে দিয়েছি। পরে দেখো, তো দেখো 3-এর 1-এর যে কোশ্চেনটি দিয়েছে, দেখো বলেছে পরেশবাবুর প্রতি মাসে আয় হচ্ছে 8x টাকা, কিন্তু ব্যয় করেন কত, প্রতি মাসে তিনি 3x মাইনাস 15 টাকা তিনি ব্যয় করেন, তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন, অর্থাৎ ব্যয় করার পর যেটা অবশিষ্ট থাকে সেটাই তার সঞ্চয়। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। অতএব বলতে পারি কি, অতএব আমরা বলতে 8x টাকা তার আয়, ব্যয় করেন যেটি ব্যয় করছে সেটি আমরা মাইনাস করে দেবো, মাইনাস কত, 3x মাইনাস 15 টাকা। এটিকে যদি আরেকটু সমাধান করি, দেখো 8x যেমন ছিল বসিয়ে দিলাম, মাইনাস এই যে প্লাসে মাইনাসে মাইনাস 3x হলো, এই মাইনাসের সাথে মাইনাস গুণ হলে প্লাস 15 হবে, 15 টাকা। দেখো আমরা 8x থেকে 8x প্লাসে আছে, এটা মাইনাস আছে, 8x এই 3x বাদ যা কত হবে, 5x প্লাস 15 টাকা, এটি তার আয়। অর্থাৎ তিনি এই টাকাটা সঞ্চয় করেন, অর্থাৎ এই টাকাটা যে তার আয় ছিল, আয় থেকে যে টাকাটি খরচ হয়ে যাচ্ছে এই টাকাটি বাদ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি সঞ্চয় করছে কত, 5x প্লাস 15 টাকা। অর্থাৎ আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি, অ্যান্সার হিসেবে লিখব, অতএব তিনি প্রতি মাসে সঞ্চয় করেন কত টাকা, 5x প্লাস 15 টাকা, এই টাকাটাই তিনি সঞ্চয় করেন। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো দেখো এখানে 2-এর যে অঙ্কটি বলা হয়েছে কি, মাইনাস 14x স্কোয়ার প্লাস 11x মাইনাস 3 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল মাইনাস 9x স্কোয়ার মাইনাস 8x প্লাস 1 হবে পাবো। অর্থাৎ কি
এইটি একটি সংখ্যা, এর থেকে যে সংখ্যাটি বিয়োগ করলে আমরা এই সংখ্যাটি পাবো সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে, তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। -14x² + 11x - 3 থেকে যে সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল এত হবে তা হলো কি? তো দেখো অতএব আমরা বলতে পারি কি সংখ্যাটি হবে, তো দেখো যেটা বিয়োগফল আছে আমরা বিয়োগফলটাকে এই সংখ্যাটি থেকে মাইনাস করে দিলে যে সংখ্যাটা বিয়োগ করেছে সেটা আমরা পেয়ে যাব। অতএব বলতে পারি কি -14x² + 11x - 3, এর থেকে বিয়োগ করবো তো -9x² - 8x + 1, এই সংখ্যাটি আমরা বিয়োগ করে দেবো। তো দেখো এটা আমরা যদি বিয়োগ করে সমান কি পাবো, দেখো -14x² + 11x - 3, এই মাইনাস দিয়ে ভিতরে সব কটা প্লাস মাইনাসকে গুণ করলে আমরা কিন্তু মাইনাসের সাথে এই মাইনাস গুণ করলে +9x² হবে। এবার দেখো মাইনাসের সাথে এই মাইনাস গুণ করলে কি +8x হবে, আর প্লাস এই মাইনাসের সাথে প্লাস গুণ করলে প্লাসে মাইনাসে -1 হবে। এবার দেখো আমরা কি করব, স্কোয়ারগুলোকে একদিকে নিয়েছিল -14x², আর এখানে +9x² আমরা নিয়ে এলাম, +11x আর +8xকে আমরা এখানে দিলাম, আর হচ্ছে -3 আর -1কে আমরা এখানে দিলাম। এবার দেখো আমরা 14x² মাইনাসে আছে আর 9x² প্লাস আছে, অর্থাৎ এই প্লাসে মাইনাসে মাইনাস, 14 থেকে 9 বাদ গেলে আমরা কত পাবো, 9, 5 দিতে আমরা 14 পাবো, অর্থাৎ 5x² পাবো। কিন্তু দেখো এখানে 14 অর্থাৎ মাইনাসের সংখ্যাটি বড় আছে, তাই এখানে মাইনাসের চিহ্নটি আমরা দেবো। প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ আমরা প্লাস দিলাম, 11, 8 আর যোগ করলে কত পাবো আমরা 19x পাবো, আর হচ্ছে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 3 আর 1 কত পাবো -4, এটি পাবো আমাদের। অর্থাৎ আমরা সংখ্যাটি অতএব বলতে পারি কি -5x² + 19x - 4 বিয়োগ করতে হবে, এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, তো 4-এর 1-এর যে কোশ্চেনটি বলতে দেখো, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ ABC অঙ্কন করো যার মান 30 ডিগ্রি। এই ABC যে কোণটি অঙ্কন করা হলো, এবার এর BC বাহুকে CB বরাবর, BC যে বাহু, এই BC বাহুকে CB বরাবর D বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিতে হবে, এবং কোণ ABD এর সমদ্বিখণ্ডক BE আঁকো, এবং EBC এর কোণ কত ডিগ্রি সেটি লিখতে বলা আছে। সবার প্রথমে আমরা কি করব, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা ABC একটি কোণ অঙ্কন করব যার মান হবে 30 ডিগ্রি। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে করে দিচ্ছি। তো দেখো সবার প্রথমে আমরা কি করব, যে কোনো একটি মাপ নিয়ে আমরা একটি সরলরেখা কেটে নেব। তো এখানে দেখো আমরা যে কোনো মাপের একটি সরলরেখা আমরা কেটে নেব। এই একটি আমরা সরলরেখা কেটে নিলাম। এবার আমরা স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে আমি পেনের সাহায্যে করে দিচ্ছি, তোমরা পেন্সিলের সাহায্যে করবে। তো যে কোনো মাপের আমরা কম্পাস দিয়ে একটি 30 ডিগ্রি কোণ অঙ্কন করব। দেখো যে কোনো মাপের একটি চাপ নেবে, সেই চাপটিকে তোমরা যদি এটা আমরা 60 ডিগ্রি পেলাম, এই কোণটিকে যদি আমরা সমদ্বিখণ্ডক করি তাহলে আমরা কত ডিগ্রি পাবো, এই কোণটিকে আমরা সমদ্বিখণ্ডক করলে আমরা 30 ডিগ্রি পাবো। অর্থাৎ 60-এর অর্ধেক কত, 60-এর অর্ধেক 30 হয়, অর্থাৎ এই কোণটিকে আমরা সমদ্বিখণ্ডক করলে কত ডিগ্রি পেলাম, 30 ডিগ্রি কোণ পাবো। তো দেখো এখান থেকে আমরা কি করলাম, এটিকে পরস্পর জুড়ে দিলাম, এখান থেকে আমরা কত ডিগ্রি কোণ পেলাম, এই কোণটি হচ্ছে ধরো এটাই হচ্ছে A, এটি B আর এটি হলো C, এখান থেকে আমরা কত ডিগ্রি পেলাম, 30 ডিগ্রি কোণ পেলাম। পরে যেটি বলা হয়েছে দেখো, তো দেখো এখানে কি বলা হয়েছে, BC বাহুকে, এই যে B ও C বাহু CB বরাবর, অর্থাৎ CB বরাবর এইদিকে D বিন্দু পর্যন্ত বর্ধিত করা, অর্থাৎ এখান থেকে এই দিক পর্যন্ত বাড়িয়ে দিতে বলা হয়েছে। তো সেটিকে আমরা কি D বিন্দু পর্যন্ত বর্ধিত করব। তো দেখো এখান থেকে আমরা কি এই যে CB বরাবর D বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিতে হবে, আমরা এখান পর্যন্ত এটিকে বাড়িয়ে দিলাম, D বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। এরপর যেটি বলা হয়েছে দেখো, এটির নাম দেব কি, এটির নাম হচ্ছে D।
এরপর কি বলা হয়েছে দেখো, এখানে যে এই যে এ বি ডি অর্থাৎ এ বি ডি এই যে কোণ দেওয়া আছে, কোণ এ বি ডি এর সমদ্বিখণ্ডক, প্রথমে এটিকে আমরা সমদ্বিখণ্ডক করব। তো দেখো এই কোণটিকে আমরা সমদ্বিখণ্ডক করলে কি পাবো দেখব। তো দেখো এটিকে আমরা কি করলাম, এটিকে যে কোনো একটি মাপ নিয়ে, এই বিন্দুটিকে কেন্দ্র করে যে কোনো একটি মাপ নিয়ে তো ফার্স্ট টাইম আমরা সমদ্বিখণ্ডক করে নেব। তো এখান থেকে বসিয়ে এই এ বি ডি অর্থাৎ এখান থেকে আমরা একটি চাপ নিলাম, নেওয়ার পর এই যে এ বি ডি অর্থাৎ, তো দেখো এখানে এই যে এ বি ডি এই বাহুটিকে আমাদেরকে সমদ্বিখণ্ডক করতে বলা আছে। তো এটিকে আমরা প্রথমে সমদ্বিখণ্ডক করে নেবো। দেখো যে কোনো একটি মাপ নিয়ে তোমরা কী করবে, এখান থেকে বসিয়ে একটি চাপ কেটে নেবে, আর এইখান থেকে বসিয়ে একটি চাপ কেটে নেবে। এখান থেকে বসে আমরা চাপ কেটে নিলাম, এটিকে সমদ্বিখণ্ডক করব। সমদ্বিখণ্ডক করে নিলাম। তো দেখো এখানে সমদ্বিখণ্ডক হচ্ছে কি নাম, এর নাম দিলাম ই নাম দিলাম। এবার পরে যেটি বলা হয়েছে দেখো এখানে কি বলা হয়েছে যে বিই আঁকো, অর্থাৎ বিই বলতে কি এই বি আর বি অঙ্কন করা হলো। এবার দেখো পরে কি বলছে ইবিসি অর্থাৎ এই বি আর এই সি, ইবিসি এ কী বলছে, ইবিসি কোণের মান কত ডিগ্রি হবে সেটি আমাদেরকে লিখতে বলা হয়েছে। তো দেখো এখানে আমরা ইবিসি কোণের মান কত পাচ্ছি, দেখো এই কোণ আর এই বি কোণ ইবিসি এই পুরোটা অর্থাৎ এইখান থেকে পুরো অংশটার মান কত পেলাম আমরা 105 ডিগ্রি। এই দেখো 0-10 থেকে আমরা এখানে 90 এলাম, 90 এখানে 105 ডিগ্রি পেলাম। তো দেখো কীভাবে 105 ডিগ্রি হলো সেটি বুঝিয়েছি, তোমরা যদি চাঁদা বসিয়ে নাও দেখো এমনিতেও পেয়ে যাবে। তো দেখো মোট আমরা কত পেয়েছি, এই সি থেকে ডি পর্যন্ত 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে আমরা 30 যদি কেটে নেওয়া হয় এইখান থেকে এই কোণটা কত পাচ্ছি 150 ডিগ্রি। 150কে যদি আমরা দুভাগ করি কত পাবো 75 ডিগ্রি। এইখান থেকে এই অংশটুকুর মান হচ্ছে 75 ডিগ্রি এবং 30 ডিগ্রি, দুটো মিলিয়ে কত পেলাম আমরা, দুটো কোণ মিলিয়ে আমরা পেলাম কত, দুটো কোণ মিলিয়ে পেলাম হচ্ছে 105 ডিগ্রি। অতএব আমরা বলতে পারি কি ইবিসি কোণ ইবিসি সমান সমান 105 ডিগ্রি, এটি আমাদের অ্যান্সার। পরে কোশ্চেনটি দেখো, তো দেখো পরে যে বলেছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে PQR অঙ্কন করো যার মান হচ্ছে 135 ডিগ্রি। প্রথম আমরা স্কেল ও পেন্সিল কম্পাসে PQR একটি কোণ আঁকবো যার মান হবে 135 ডিগ্রি। তো যে কোনো মাপের আমরা কী হচ্ছে এখান থেকে যে কোনো মাপের একটি সরলরেখা কেটে নেব। সরলরেখা কেটে নেওয়ার পর এই বিন্দুটিকে কেন্দ্র করে আমরা একটি চাপ কাটবো। এইটিকে আমরা একবার এইটিকে যে চাপটি কাটলাম সেটিকে পেন্সিল কম্পাসের মাপটিকে না ভেঙে আমরা কী করবো, প্রথমে একটি কাটলাম, এখানে 60 ডিগ্রি পেলাম, এখান থেকে আমরা পেলাম কত 120 ডিগ্রি, দুটি 60 হলো। আর এখান থেকে যদি আরেকটি চাপ কাটি আমরা কত পাবো, আমরা পাবো 180 ডিগ্রি, কিন্তু আমাদেরকে বলা আছে 135 ডিগ্রি। তাই আমরা কি করব, এটিকে আমরা সমদ্বিখণ্ডক করে নেব। সমদ্বিখণ্ডক করলে কত পাবো, সমদ্বিখণ্ডক করলে পাবো আমরা, এটা আমরা 60কে অর্ধেক করে নিলাম, অর্থাৎ কত এখান থেকে পেলাম, এইখান থেকে আমরা অংশটি থেকে পেলাম কত, এখান থেকে এই অংশটি থেকে পেলাম আমরা এইখানে, তোমরা জাস্ট একটা দাগ কেটে নাও। এখান থেকে আমরা দেখো এইখান থেকে অংশটি পেয়েছি, এটা 60-এর অর্ধেক করেছি, আমরা কত পেয়েছি 30 পেয়েছি। কিন্তু দেখো আমাদের 135 ডিগ্রি হতে গেলে আমরা 120 সাথে আর কত 15 দরকার, এখানটা আছে 30, আর এটাকে যদি 30 ডিগ্রিটাকে যদি দুভাগে ভাগ করে নিই আমরা 15 ডিগ্রি পেয়ে যাব। তো দেখো এখান থেকে আমরা কি করব, এটা একটি যে কোনো মাপ নিয়ে এখান থেকে বসিয়ে আমরা এই দিক থেকে একটি চাপ কাটবো, আর এই অংশটি থেকে ধরে আমরা এদিক থেকে একটি চাপ কাটবো। তো দেখো এখান থেকে আমরা একটু ছেদবিন্দু পেয়ে গেলাম। এখান থেকে বসিয়ে আমরা কি করব, এই দুটিকে পরস্পর একসাথে জুড়ে দিলাম। তো দেখো এখান থেকে আমরা কত পেলাম 135 ডিগ্রি, আমরা একটি কোণ পেয়ে গেলাম। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা এঁকে দিলাম। তোমরা কিন্তু আমি পেনের সাহায্যে করে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই এটি পেন্সিলের সাহায্যে আঁকবে পরীক্ষায়। তো এটির নাম কি দেবো আমরা, এটির নাম দেব PQR, অর্থাৎ কি
পি কিউ আর নাম দিলাম। এবার দেখো পরে যেটি বলা হয়েছে, তো দেখো এখানে কি বলেছে, এবার এরপর বলেছে এই পি কিউ আর এর কোন ভেদে নাম লেখো, অর্থাৎ কি পি কিউ আর এর কোন ভেদে নাম লিখতে হচ্ছে। পি কিউ আর একটি ত্রিভুজ হবে, সেই ত্রিভুজটির কোন ভেদে কী নাম হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। এখানে বাহুগুলি যেহেতু কোনো একটা মান বলেনি, সেক্ষেত্রে আমরা যে কোনো একটি নির্দিষ্ট মান নিয়ে আমরা একে পি কিউ আর ত্রিভুজে পরিণত করব। তো এখান থেকে যদি আমরা এটা কেটে নিই আর এখান থেকে যদি এই অংশটিকে কেটে নিই, তো এবার আমরা কি স্কেলের সাহায্যে এই দুটি অংশকে আমরা জুড়ে দেব। তো দেখো আমরা এখানে কি বললাম, ত্রিভুজ পি কিউ আর পেলাম। এটি কি হবে, দেখো এটি হচ্ছে কি স্থূলকোণী ত্রিভুজ, অতএব কোণ ভেদে নাম কি হবে, এটি হবে স্থূল ত্রিভুজ পাবো। তো এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আমরা পরের যে কোশ্চেন আছে মডেল কোশ্চেন পেপার 8, মডেল কোশ্চেন পেপার 18 আছে, এটি আমরা পরে সমাধান করে দেবো। খুব তাড়াতাড়ি আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। আজ এই পর্যন্ত, আজকে আমরা এই ক্লাসে এই সেটটি সমাধান করছি। পরের অঙ্কগুলো আমরা পরের ক্লাসে সমাধান করে দেবো।